জার্মান প্রবাসের আজকের ভিডিও ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিস, বার্লিন থেকে। আজকে আমরা আড্ডা দিব স্টুডেন্ট জব নিয়ে, পার্ট টাইম জব নিয়ে। আজকে আমাদের সাথে আছেন দুইজন অতিথি, একজন বার্লিন থেকে, আরেকজন হচ্ছে নর্থ রাইন ওয়েস্টফালিয়া থেকে। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন রহমান সাইফ ক্রেফেল্ড থেকে, আর আমাদের সাথে আছেন বিথি আঞ্জুমান বার্লিন থেকে। তো দুইজনেই পড়াশোনা করছেন বর্তমানে জার্মানিতে এবং পাশাপাশি পার্ট টাইম জব করছেন বা স্টুডেন্ট জব করছেন। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নে, যেটা হচ্ছে যে জার্মানিতে স্টুডেন্টরা কত ঘন্টা কাজ করতে পারে বা কাজ করার সুযোগ কেমন, এটা নিয়ে আমরা শুরু করছি হচ্ছে বিথি আপুর কাছ থেকে, যে স্টুডেন্টদের জব করার ফ্যাসিলিটিসটা কিরকম বা কত ঘন্টা কাজ করতে পারে। আসলে স্টুডেন্টদের জব করার ব্যাপারটা বছরে ফুল ডেজ 120 দিন, আর যদি হাফ ডেজ হয় সেক্ষেত্রে 240 দিন বছরে কাজ করা যায়। এটা অ্যাকচুয়ালি লিগ্যাল। আর বলতে গেলে হচ্ছে যদি কেউ রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে আসলে এই টাইম ফ্রেমটা কাজ নাও করতে পারে, এটার কোনো বাধ্যবাধকতা থাকে না। ওকে, 120 দিন আর হচ্ছে অথবা 120 দিন ফুল ডে বলতে হচ্ছে 8 ঘন্টা বুঝাচ্ছেন আপনি, এখানে মেনশন করা হচ্ছে যে 8 ঘন্টা। হ্যাঁ, পার ডে 8 ঘন্টা। ওকে, আর হচ্ছে যে অথবা 240 দিন হাফ ডে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা আসি সাইফের কাছে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট আসলে কি ধরনের কাজ করতে পারে, যে আমরা কি ধরনের কাজের সুযোগ আছে এইখানে। হ্যাঁ, আমরা বিথি আপুর কাছেও যাব ডিটেইলস। সো প্রথমে স্টুডেন্টদের কাজ করার জন্য হচ্ছে মোস্টলি অড জব গুলাই স্টুডেন্ট অবস্থায় আমাদের করতে হয় মোস্ট অফ দ্য ক্ষেত্রেই। যেটা হচ্ছে আমরা যেহেতু ফুল টাইম কাজ করতে পারি না, মানে ফুল টাইম বলতে হচ্ছে আমরা তো পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করতে পারবো না, সো পড়াশোনার পাশাপাশি আমাদের জব করতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সবসময় অড জব গুলাই করতে হয়, যেমন সপ্তাহে 2 দিন বা 3 দিন জব করতে হয়, বা 4 দিন 5 দিন ইউনিভার্সিটিতে যেতে হয় পড়াশোনা কন্টিনিউ করার জন্য। তো সেই ক্ষেত্রে অড জব গুলাই করতে হয়, যেমন বিভিন্ন রেস্টুরেন্টে, তারপরে হচ্ছে মোস্টলি হচ্ছে মানুষ জব করে অ্যামাজনে, জালান্ডোতে, দেন আরো কিছু ইন্ডাস্ট্রি আছে এখানে, কিছু ফুড তার প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, ওগুলোতে জব করা যায় আর কি। আচ্ছা বিথি আপু, আপনি যদি আরো কিছু অ্যাড করেন সাথে। হ্যাঁ, আমি আসলে এই ক্ষেত্রে অ্যাড করতে চাচ্ছিলাম, এমন কোনো কথা নেই যে শুধু অড জবই করতে হবে বা অড জবই অ্যাভেলেবল। অ্যাকচুয়ালি সুযোগ সবার জন্যই আছে, সব ধরনের কাজই আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটা চেষ্টা করছেন একটা জব খুঁজে পাওয়ার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়ার জন্য একটু বেশি এফোর্ট দিতে হবে, এবং আপনি কিন্তু আপনার একাডেমিক লাইনে যে সাবজেক্টে আপনি পড়ালেখা করছেন সেগুলো খুঁজে পাওয়া খুব একটা কঠিন না। তো আসলে এফোর্ট দিতে হবে, যার এফোর্ট দিলে আসলে সব ধরনের জবই খুঁজে পাওয়া যায়। আমি অনেক চিনি যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়ে বা এইচআর ব্যাকগ্রাউন্ডে পড়ে কিন্তু এখানে নিজেদের ফিল্ডেই স্টুডেন্ট জব করছে। সো ইটস পসিবল। আচ্ছা, স্টুডেন্ট জব বলতে আপনি আসলে যদি আরেকটু এক্সপ্লেইন করেন, যেমন কি 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 ধরনের কাজ হয়ে থাকে, কি ধরনের স্টুডেন্ট জব বলতে আপনি কি ধরনের কাজ বোঝাচ্ছেন, যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে অথবা ওয়ার্কিং স্টুডেন্ট হতে পারে, একটু যদি এক্সপ্লেইন করেন যে আসলে ওই কাজগুলো কিরকম, যেটা ইনস্টিটিউশনাল হয়। হ্যাঁ, আসলে স্টুডেন্ট জব বলতে এখানে স্টুডেন্টদের জন্য মানে ওয়ার্কিং স্টুডেন্ট এবং ইন্টার্নশিপ, তার উপর রিসার্চ ওয়ার্কের সাথে অ্যাজ এ স্টুডেন্ট রিসার্চ ওয়ার্কার হিসেবে জয়েন করা যায়। তো সেগুলো অ্যাকচুয়ালি সপ্তাহে মান্থলি 80 ঘন্টা সর্বোচ্চ প্রতিটা স্টুডেন্ট জব করার পারমিশন দেওয়া হয়, 40 থেকে 80 ঘন্টা। এটা অ্যাকচুয়ালি যার যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী। তো সময় আছে সে আপ টু 80 আওয়ার্স পার মান্থ করতে পারে। আচ্ছা, এই জবগুলা কি আপনার ইনস্টিটিউশনে অথবা ইউনিভার্সিটিতেই হয়ে থাকে, নাকি ইউনিভার্সিটির বাইরেও কোনো কোম্পানিতে হয়ে থাকে? আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি এই জবগুলো প্রাইভেট কোম্পানিগুলোতেও হয়, ইনফ্যাক্ট বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেও হয় অ্যাজ এ ওয়ার্কিং স্টুডেন্ট, যেরকম ডাইমলার বলেন, বিএমডব্লিউ বলেন, ইন্টেল বলেন, বা রিসার্চ ইনস্টিটিউট যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো
ফ্রনহোফার নামের যে রিসার্চ ইনস্টিটিউট, সেখানে হয়। এদের ডিফারেন্ট ভাগ আছে, যে ডিপার্টমেন্ট গুলো সবগুলোতেই আইটি প্রফেশনাল, বিজনেস ব্যাকগ্রাউন্ড, দেন হিউম্যান রিসোর্স, দেন ডিফারেন্ট ক্যাটাগরিতে বা ক্রাইটেরিয়াতে সবারই স্টুডেন্ট জবগুলো অ্যাভেলেবল। আর আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো যে স্টুডেন্টদের জন্য বেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে জবগুলো খুঁজে নেওয়া। এখানে ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল পজিশন গুলো আসলে অনেক ভাস্ট, সো একটু চেষ্টা করলে আসলে এই পজিশন গুলো গ্র্যাব করা যায়। আর এছাড়া রিসার্চ ইনস্টিটিউট তো আছেই। ওকে, আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন, যেটা হচ্ছে যে আপনারা তো অনেকদিন ধরেই আছেন এবং আপনারা এখানে জব সম্পর্কে অবগত আছেন অথবা নিজেরাও জব করেছেন। আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আপনারা এখানে আসার পরে আপনাদের প্রথম জব পেতে কতদিন সময় লেগেছিল, বা কেউ যদি নতুন আসে আসার পরে তার কিরকম সময় লাগতে পারে? যেমন এখানে সবার একটা প্রশ্ন থাকে যে আমি ব্লক অ্যাকাউন্ট করেছি, ব্লক অ্যাকাউন্টের টাকা আমার এখানে আছে, ওটা খরচ করছি, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে আসার পরে যদি কেউ জব পেতে চায়, আসলে এটা কিরকম একটা টাইম ফ্রেম, কেউ তো ফিক্স করে বলতে পারে না, তারপরে কিরকম একটা সময় লাগতে পারে জব পাওয়ার জন্য? আপনাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ, আসলে বলতে গেলে একটা স্টুডেন্ট এসে এখানে সবকিছু গুছিয়ে উঠতে মিনিমাম 3 মাস সময় লাগে। তো মোটামুটি এই 3 মাসের পরে কেউ যদি কাজ খোঁজা শুরু করে, একাডেমিক যার এক্সপেরিয়েন্স ভালো বা যার অপরচুনিটিস ভালো, তারা সেক্ষেত্রে যদি আইটির স্টুডেন্ট হয় সেক্ষেত্রে 3 মাসের মধ্যেই জব খুঁজে পাওয়া যায়। আর আরেকটা ব্যাপার যেটা আসলে জব খোঁজার আগে ওয়ার্ক পারমিটের একটা ব্যাপার থাকে। আমরা যখন বাংলাদেশ থেকে আসি তখন আমাদের কাছে আসলে ওয়ার্ক পারমিটটা থাকে না, তো এখানে এসে যখন আমাদের রেসিডেন্স পারমিটটা নেওয়া হয় তখন আমাদেরকে ওয়ার্ক পারমিট দেয়া হয়। আবার অনেককে দেয়া হয় না, সেক্ষেত্রে কাজ খুঁজে পেলে যে বলতে হয় যে আমি আসলে কাজ পেয়েছি, আমাকে ওয়ার্ক পারমিট দাও। তো এই ওয়ার্ক পারমিট দিয়ে আসলে কাজ খুঁজে পেতে বা খুঁজে পেলে অড জব বলেন বা একাডেমিক জব বলেন সবটাই পাওয়া যায়, বাট 3 মাসের মতন আমি বলবো যে নিজেকে গুছিয়ে নিতে হয়। আচ্ছা, হ্যাঁ সাইফ যদি কিছু অ্যাড করেন। আমি আপুর সাথে একদমই একমত। আমি যদি আমার নিজের এক্সপেরিয়েন্স বলি, আমিও আসার পরে প্রায় প্রথম 3 মাস অনেকটা ভাষা ইয়ের মতো ছিলাম, যে আমি কিছুই বুঝতেছিলাম না আসলে এখানকার নিয়ম কানুন কিভাবে কি হচ্ছে। আমি বুঝতেছিলামই না যে মানে আমার লাইফ আসলে কোথায় এসে দাঁড়াইছে। মানে আমার ল্যাঙ্গুয়েজ লেভেল একদমই জিরো ছিল। সো আমার মানে আমি কিভাবে সার্ভাইভ করব, আমার কিভাবে কি করতে হবে, এগুলো বুঝে উঠতে আমার 2-3 মাস চলে গেছে। দেন সেকেন্ড যেই এটা হয়েছে, যেখানেই জবের জন্য অ্যাপ্রোচ করো বা কাউরে সিনিয়র কাউকে জিজ্ঞেস করলে ওদের একটাই কথা ছিল যে তুমি তোমার ভিসাটা এক্সটেন্ড করো, রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করো, এন্ড দেন তোমার যে আদার্স ডকুমেন্টস গুলো লাগবে ওগুলা ম্যানেজ করো, দেন তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আসার পর 2-3 মাস বাসায় ছিলাম। তো 3rd মান্থ মনে হয় আমি সবকিছু ম্যানেজ করে দেন হচ্ছে আমি জব টব খোঁজা শুরু করছিলাম আর কি। আচ্ছা, আমি এখানে আরেকটু অ্যাড করব দুইজনের সাথেই। আসলে যেই ব্যাপারগুলো হয়, যেমন স্টুডেন্ট জব পাওয়ার ক্ষেত্রে সিটিটাও মনে হয় একটা বড় ফ্যাক্ট, এটা আপনারা আমার সাথে একমত হবেন যে আপনি যদি বার্লিন, মিউনিক বলেন বা ফ্রাঙ্কফুর্ট, কোলন এই টাইপের বড় ধরনের সিটিতে থাকেন, সেক্ষেত্রে জব খুঁজে পেতে সুবিধা হয়। আর হচ্ছে ছোট সিটিগুলাতে হয়তো একটু বেশি সময় লাগে। আর হচ্ছে এখানে সাইফের কথা রেস্ট ধরে আমরা বলতেছি যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, আপনারা মানে আপনাদের অভিমত কি যে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে বা স্টুডেন্ট জব পাওয়ার ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা কতটা ইম্পর্টেন্ট, বা কতটা ওইটা ইনফ্লুয়েন্স বা ওইটার কতটা ডিপেন্ড করে আর কি সিচুয়েশন, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা কতটা জরুরি চাকরি পাওয়ার ক্ষেত্রে? বিথি আপু যদি শুরু করেন। আমি যদি অড জবের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে আসলে সিটি ওয়াইজ ভ্যারি করে। যদি ছোট ছোট শহর হয় সেক্ষেত্রে আমার মনে হয় ভালোই ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন। আর একটু বড় শহর যেরকম বার্লিন, মিউনিক, স্টুটগার্ট, কোলন এইসব শহর হলে আসলে মোটামুটি কিছুটা জানা থাকলেই আর কি
অড জব গুলো পাওয়া যায়, এবং একাডেমিক লাইনে আসলে ডিপেন্ড করে। যে যেমন আমি আইটি স্টুডেন্ট, তো আমাদের আসলে ল্যাঙ্গুয়েজটা দরকার নেই সেটা আমি কখনোই বলবো না। একটা নতুন দেশে এসে আসলে সবারই উচিত তাদের ভাষাকে আগে অ্যাডপ্ট করা। আর বাট তারপরেও যদি না জানা হয় সেক্ষেত্রে আইটির স্টুডেন্ট হলে মোটামুটি সার্ভাইভ করে যাওয়া যায় বা জবে মোটামুটি চলে যাওয়া যায়। আর অড জবের ক্ষেত্রে আসলে কিছুটা জানতে হবে। বড় শহর হলে খুবই মানে কাজ পেতে সুবিধা, সো সেক্ষেত্রে খুব বেশি না জানলে চলে, বাট জানতে হবে, কিছুটা হলেও জানতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা আসলে ভালো ল্যাঙ্গুয়েজ শেখার আরেকটা উপায় হচ্ছে এখানে এই জবগুলোতে জয়েন করা, স্পেশালি অড জবে জয়েন করলে। কারণ সেক্ষেত্রে এখানে অড জব বলতে আসলে রেস্টুরেন্টের জব বা এমন কিছু জব যেগুলোতে আসলে মানুষের সাথে ওদের সাথে ইন্টারাকশনটা থাকে, সেক্ষেত্রে লার্নিংটা আমার মনে হয় ভালো হয়। যেটা স্কুলে যেও আমি শিখতে পারিনি। আমি কিন্তু শুরুতে আমি অ্যাকচুয়ালি সব ধরনের জবেই আমার এক্সপিরিয়েন্স আছে এখানে এসে। তো আমি রেস্টুরেন্টের জব থেকে শুরু করে এখানের হাই পজিশন যদি বলি, আইটির হাই পজিশন, মোটামুটি বড় কোম্পানিতে জব করা, আমি সবটাই করেছি বা এখনো করছি। বাট আমার মনে হয় যে আমার শেখাটা, ল্যাঙ্গুয়েজ শেখাটা হয়েছে অড জব দিয়েই। আমি আপুর সাথে একদমই একমত। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত আমার একাডেমিক ল্যাঙ্গুয়েজ লেভেল একদমই খুবই মানে আমি করিই নেই বলতে গেলে। বাট আমি এখন সবই বুঝি, মানে আমি বলবো না খুব ভালো বুঝি, বাট আমি মোটামুটি আমার প্রয়োজন অনুযায়ী বুঝি এবং আমি বুঝাইতে পারি যে আমি কি চাচ্ছি বা আমি কি করতে চাচ্ছি। আমি যে কোনো ইনস্ট্রাকশন ফলো করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই অড জবের এতটুকুই সার্থকতা যে আমি আমার ভাষাটা মোটামুটি বুঝতে পারি। আমি মানুষ কিছু বললে, আমি যদি কম্পেয়ার করি 2018 সালে আমি যখন আসছি, তখন আমি মানুষের চেহারা দিকে ভাবে তাকায় থাকতাম যে ও কি বলতেছে। আমি বুঝার চেষ্টা করতাম যে ও হয়তো আমাকে খারাপ কিছু বলতেছে ও ভালো কিছু বলতেছে। বাট এখন সিচুয়েশনটা ভিন্ন। এখন হচ্ছে আমি কম বেশি বুঝি যে ও আমাকে খারাপ বললেও বুঝি, ভালো বললেও বুঝি, আমাকে কি বলতেছে এটা বুঝি। সেই ক্ষেত্রে আমি আপুর সাথে একদমই একমত যে আমাদের ভাষা শেখার ক্ষেত্রে আসলে মানুষের সাথে ইন্টারাকশন হওয়াটা অনেক বেশি জরুরি। আর যেটা অনেক বেশি প্লাস পয়েন্ট হয়ে যায় যখন আমরা জবে ঢুকি, সেটা একটা ভালো অপশন আমাদের জন্য আর কি। ওকে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যেটা যে আমি একটা স্টুডেন্ট নতুন আসলো, অথবা আপনারা যখন নতুন এসছেন, এই যে স্টুডেন্ট জব বা পার্ট টাইম জব খোঁজা, এটা আপনারা কিভাবে খুঁজেছেন বা কোথায় পাওয়া যায়? এই জবের ইনফরমেশন গুলা কোথায় পাবো? যে আমার একটা জব, আমি নতুন আসছি, আমি ধরেন আজকে নতুন আসছি, এখন আমার একটা জব লাগবে, আমি জবটা কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, মানে একটা জব কোথায় খুঁজে পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায়? আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপ এন্ড ট্রিক্স বলেন যে এই জায়গায় জব খুঁজে পাওয়া যায়, এইভাবে জব খুঁজে পাওয়া যায়। যদি স্টুডেন্ট ওয়ার্কের কথা বলি আমি, মানে ওই জবগুলো বা একাডেমিক জবগুলো আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকে আলাদা। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা একটা জব বোর্ড নামের একটা ওয়েবসাইট থাকে, বা ইউনিভার্সিটির নোটিশ বোর্ড গুলোতে খেয়াল করলেও এই জবগুলো দেখতে পাওয়া যায়। তো ওখান থেকে স্টুডেন্টরা চাইলে ওই পজিশন গুলোতে অ্যাপ্লাই করতে পারে। এরপর হচ্ছে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে, যেমন স্টেপস্টোনস, জব ইন্ডিড, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে এই ধরনের সো কল্ড অড জব বলেন বা একাডেমিক জব বলেন বা নিজের টপিক রিলেটেড জব বলেন, সব ধরনের জবই খুঁজতে পাওয়া যায়। এছাড়া আরো যেটা আমি একটু বলতে চাই যে অনেক সময় নিজেদের ডিপার্টমেন্টেও জব থাকে যেগুলো প্রফেসররা মেইল করে দিয়ে দেয়, ইউনিভার্সিটির ইমেইলের মাধ্যমে দেয়। তো আসলে অনেকভাবেই চাইলে খুঁজে পাওয়া যায়। আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে অনেক অনেক ক্যারিয়ার এন্ড জবের অপরচুনিটি নিয়ে অনেক কাউন্সেলিং হয়, অনেক হচ্ছে আপনার ওদের মিটিং হয়। তারপরে ওরা অনেক ফেয়ারের আয়োজন করে যেগুলাতে অ্যাটেন্ড করলে মোটামুটি অনেক কোম্পানি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তো এগুলোর মাধ্যমেও জব পাওয়া যায়। প্লাস আমি যদি মানে রিয়েল লাইফ জব বলি, যে যেগুলো আমরা মানে আইসা হচ্ছে আমি যদি এক্সপেক্ট করি যে খুব ভালো কিছু করব, যেটা মানে একটু ডিফিকাল্ট, কারণ আমার সবকিছুতে অ্যাডজাস্ট হইতে সময় লাগে। তো আমি বলবো যে আমরা যে অড জব গুলোর কথা বলি বা রেস্টুরেন্ট
বা বিভিন্ন যেমন ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং বা এইসব জায়গাতে জব করার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যারা আগে থেকে কাজ করছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে ওদের সাথে কথা বললে যে কোথায় যাইতে হবে বা কি করতে হবে, এরা খুব ভালো কাজ দেয়। যেমন প্রত্যেকেরই দেখা গেছে প্রত্যেক সিটিতে কেউ না কেউ এই জায়গায় আগে কাজ করছে, যারা এখন ভালো আমাদের বড় ভাই যারা ছিলেন ওরা এখন ভালো ভালো পজিশনে জব করতেছেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে। কিন্তু ওরাও একটা সময় আমাদের মতো স্টুডেন্ট ছিলেন, আমাদের মতো প্রথম এসে ওরাও এইসব জব করছেন। তো ওদের জিজ্ঞেস করলে মোটামুটি ভালো ওরা অ্যাডভাইস দেয় যে আসলে তুমি ওইখানে যাও, এইভাবে যাও। তো আমার আমার পক্ষ থেকে এটা বলা হবে যে সবচেয়ে বেটার অপশন হচ্ছে নিজে যাওয়া এবং ডাইরেক্টলি ম্যানেজারের সাথে, বিশেষ করে হচ্ছে যদি কেউ রেস্টুরেন্টে জব করা শুরু করতে চায় তাহলে বেস্ট অপশন হচ্ছে ওই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করা, বিশেষ করে কোনো স্টাফের সাথে নয়। কারণ হচ্ছে যদি কেউ মোস্টলি হচ্ছে স্টাফ কেউই হচ্ছে ইংলিশে অ্যাপ্রোচ করবে না এবং ওর ইংলিশে কোনো উত্তর দিবে না, এটা হচ্ছে এইখানকার মানে একটা জগা খিচুড়ি নিয়ম। তো যে কোনো ভাবেই হোক ওদের বুঝাইতে হবে যে আমি আমার ম্যানেজারের তোমার ম্যানেজারের সাথে কথা বলতে চাই। যদি কোনোভাবে ম্যানেজারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় দেন ওকে বুঝায় বললে ওর যদি মনে হয় যে না তোমার দিয়ে প্রোডাক্টিভ কিছু হবে দেন ও একটা ভালো দিক নির্দেশনা দিবে বা ও জবের জন্য বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি জয়েন করতে পারো। এই হচ্ছে আমার আমার জানা মতে ট্রিক্স জব পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে অড জব, বিশেষ করে যত অড জব গুলা বলতে রেস্টুরেন্টে আর কি, যেগুলাতে আমরা স্টার্ট করছি আমাদের জব। আর আরেকটা জবের ইয়ে হচ্ছে আমাদের বিশেষ করে নর্থ রাইন ওয়েস্টফেলিয়াতে অনেক বেশি পপুলার স্টুডেন্টদের মধ্যে, আমরা মোটামুটি পার্ট টাইম জব করি হচ্ছে অ্যামাজনে। আমাদের এইখানে হচ্ছে অ্যামাজনের টোটাল অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিটিতে আমাদের সর্টিং সেন্টার আছে, প্লাস হচ্ছে আমাদের 3টা এফসি অ্যাসোসিয়েট আছে আমাদের এখানে, যারা প্রতি বছর হচ্ছে 3 মাস করে স্টুডেন্ট নেয় ফুল টাইম করে। তো আমরা মোটামুটি ওই জায়গাগুলোতেই জব বেশি করি, কারণ হচ্ছে একটা সার্টেন সময় জব করার পর আমাদের সারা বছর আর জব করতে হয় না। তো সেই ক্ষেত্রে ওইসব বিশেষ করে অ্যামাজনে জব করার জন্য ওদের নিজস্ব পোর্টাল আছে, ওইখানে ওরা জব সার্কুলার দিয়ে রাখে, ওইখানে সিভি টিভি আপলোড করে দেন হচ্ছে নিজের যত ডকুমেন্টস আছে ওয়ার্ক পারমিট আছে ওগুলো সব আপলোড করে ওইখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি ডকুমেন্টস লাগবে বা কি। তো ওগুলা ওই স্টেপ বাই স্টেপ আপলোড করে দেন রাখলে দেন ওরা কল করে ইন্টারভিউর জন্য, দেন ইন্টারভিউ নেয়, দেন ওরা বলে আর কি যে কি করতে হবে নেক্সট স্টেপে। আর মোস্টলি হচ্ছে সারা বছর জব করার ক্ষেত্রে অ্যামাজনে মোস্ট অফ অ্যামাজন হচ্ছে ওরা থার্ড পার্টি জব কি বলে এটারে জব এজেন্সির মাধ্যমে ওরা জব মানে এমপ্লয়ি হায়ার করে। তো আমাদের এখানে আছে যেমন আডেকো আছে, মনকিয়া আছে, দেন অফিস পিপল আছে, ওরা হচ্ছে মানে থার্ড পার্টি হিসাবে অ্যামাজনের জন্য স্টাফ হায়ার করে বা এমপ্লয়ি হায়ার করে। তো আমরা হচ্ছে আমাদের সব ডকুমেন্টস বা আমাদের যত সিভি টিভি আছে আমরা ওই অফিস পিপলে জমা করি, দেন ওরা একটা সময় যখন ওদের লোক লাগবে তখন আমাদের কল করে যে আচ্ছা এখন তুমি স্টার্ট করতে পারো, তুমি যদি ফ্রি থাকো তুমি কোন কোন দিন ফ্রি আছো আমাদের এরকমটা শিডিউল দাও, দেন আমরা ওই অনুযায়ী তোমাকে কাজ দিব। তো এইভাবে আমাদের কাজ মানে অড জব গুলা স্টার্ট হয় আর কি এখানে। তার মানে এখানে নেটওয়ার্কিং একটা বড় কাজ করে, তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা বা কমিউনিকেশন স্কিলটা যত ভালো থাকে তত জব পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকে আর কি। আর সিটিটাও একটা বড় ব্যাপার, এটা তো বলতেই হবে, ল্যাঙ্গুয়েজ জানাটাও একটা বড় ব্যাপার। আসি হচ্ছে আমরা বিথয়াপুর কাছে, আপনি তো রিসেন্টলি ইন্টেলে ইন্টার্নশিপ করেছেন, তো ইন্টার্নশিপের ব্যাপারটা নিয়ে যদি আপনি আরেকটু বলেন যে ইন্টার্নশিপ আপনি কিভাবে পেলেন, কিভাবে ম্যানেজ করলেন, ইন্টার্নশিপের ফ্যাসিলিটিসটা কি ছিল, ওভারঅল আপনি ওই এক্সপেরিয়েন্স। আসলে ইন্টার্নশিপ হয় 2 ধরনের, ভলান্টারি এবং আরেকটা হচ্ছে অপশনাল, সরি ম্যান্ডেটরি। তো আমার জন্য অ্যাকচুয়ালি ওইটা ছিল ভলান্টারি, কারণ আমার কোর্স রিলেটেড, আমার কাছে এটা আসলে না করলেও হতো, বাট আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্ট জব করেছি, এবার একটু আসলে একটা ইন্টার্নশিপ করে দেখি, কারণ এখানে জার্মানদের সাথে মিশলে বা ইউরোপিয়ানদের সাথে কথা বললে দেখা যায় যে ওরা সাবজেক্ট কম করে বা কোর্স কম করে, বেশিরভাগ ওরা ইন্টার্নশিপ করে ফেলে। তো ওইটা শুনে বা দেখে আমার আসলে ইন্টারেস্ট আসে যে একটু করে দেখি বা চেষ্টা করে দেখি আসলে হয় কিনা, আমরা পাবো কিনা। তো আমি আসলে ইন্টেলে অনেকটা কি বলবো মানে আমার আইডিয়া ছিল না যে অ্যাপ্লাই করার সাথে সাথেই যে আমার ইন্টার্নশিপটা হয়ে যাবে। তো
এই ইন্টার্নশিপে ওরকম কঠিন কোনো কিছু ছিল না। আমি আসলে দেখছিলাম যে কোথায় কোথায় জব অ্যাভেলেবল বা ইন্টার্নশিপ অ্যাভেলেবল। তো দেখলাম যে মিউনিকে ইন্টেলে আছে, আমি অ্যাপ্লাই করে দিলাম। তো সবকিছু যখন আমার প্রোফাইলের সাথে ম্যাচ করেছে তখনই ইন্টারভিউ কল আসে। ইন্টারভিউতে ওরা মোটামুটি আমাকে কনফার্ম করে দেয় যে হ্যাঁ এটা জয়েন করতে পারি। আর একটা জিনিস যেটা ওরা সেক্ষেত্রে, যেহেতু আমি ইন্টার্নশিপ করেছি, চাইলে ইন্টার্নশিপের সময় স্টুডেন্টরা সেমিস্টার থেকে লিভ নিতে পারে যদি আপনার ইন্টার্নশিপটা ম্যান্ডেটরি না হয়। তো আমি সেক্ষেত্রে আসলে এক সেমিস্টারের উর্লভ বা ভ্যাকেশন নিয়েছিলাম। এটা আসলে পড়ালেখাতে কোনো ধরনের আমার মনে হয় না বা ভিসার ক্ষেত্রে কোনো কিছুতে প্রবলেম করে, বরং এটা লিগ্যাল। এটা যে কোনো স্টুডেন্ট চাইলে যে তার এক্সপেরিয়েন্সটা বা স্কিলটা আরো ডেভেলপ করবে, সেক্ষেত্রে আমার মনে হয় ইন্টার্নশিপ ইজ আ গুড অপশন। কিছু ভালো পয়সাও হাতে পাওয়া যায়, প্লাস মানে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সও হয়, যেটা হয়তো পড়ালেখা শেষ করার পরে ফুল টাইম জবে ঢুকতে এটা মোটামুটি ভালোই হেল্প করে। আর যেটা হয় যে কিছু ফর্ম থাকে এই ইন্টার্নশিপ গুলো হয়ে গেলে, যে ইউনিভার্সিটির ওটা ইউনিভার্সিটিতে যে কথা বললে হেল্প ডেস্কে, যে এইগুলোতে পেপার গুলোতে সাইন লাগে, যে অ্যাকচুয়ালি ওরা ভেরিফাই করতে চায় এটা ম্যান্ডেটরি কিনা বা এটা অপশনাল কিনা। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে যে কথা বললে সবকিছু মোটামুটি ইউনিভার্সিটি থেকেই হেল্প করে ঠিকঠাক করে দেয়। ওকে, আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে পার্ট টাইম জব করে বা স্টুডেন্ট জব করে কি এখানে আপনার যে মান্থলি একটা খরচ থাকে সেটা চালানো সম্ভব কিনা। মানে অনেকেই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে চিন্তা করে যে আপনি যদি পার্ট টাইম জব করেন পড়াশোনার পাশাপাশি, তাহলে ওটা দিয়ে কি আপনার খরচ চালানো পসিবল কিনা। আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়? ওকে, পার্ট টাইম জব করে যদি কেউ এইখানে পার্ট টাইম জব দুই রকম। কেউ যদি হাফ ডে জব করে লাইক 450 বেসিস, আর যদি কেউ ডায়াল সাইড জব করে যেটা হচ্ছে 80 আওয়ার্স বেসিস মান্থলি। তো সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে আমাদের খরচ কিরকম। এক একজনের খরচের লেভেল এক এক রকম। কারো মানে মান্থলি এক্সপেন্সেস 400 টাকায় হয়ে যায়, কারো 600 টাকায় হয় না, কারো আবার 1000 টাকায়ও হয় না। সো এখন ডিপেন্ড করতেছে আমি আমার লাইফ কিভাবে লিড করতেছি এখানে, বা আমার এক্সপেন্সেস কিরকম, ওটার উপর ডিপেন্ড করবে আমি আসলে জব করে কভার করতে পারবো কি পারবো না। তো আমি যদি আমারটা বলি, তাহলে আমার মান্থলি খরচ হচ্ছে কম বেশি 600, 650, 700-র মধ্যে হয়ে যায়। তো আমি যদি যেই পার্ট টাইম করি এতে আমার মানে আমার হয়ে যায়, এটা সামহাও হয়ে যায় আর কি। তো পার্ট টাইম করে হয় না এমন না। তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের লিভিং এক্সপেন্সেস একটু লোয়ার আমার থেকে, ইভেন ওদের আরো বেটার অপশন আমার, মানে ওরা আমার থেকে একটু বেটার আছে, বাট আমার হচ্ছে একটু বেশি লাগে। এই জন্য হয়তো আমার একটু টাফ হয়ে যায়, বাট চলে যায়। আমি আসলে সেম কথাই এগ্রি করি সাইফের সাথে, কারণ কেউ চাইলে, আমি এরকমও দেখেছি বা শুনেছি যে আসলে স্টুডেন্ট ডর্মে যদি কেউ থাকে তার ইন্স্যুরেন্স কস্ট দিয়ে আসলে এত বেশি টাকার প্রয়োজন হয় না। আমি জানি যে 550 থেকে 650-র মধ্যে সবার মান্থলি খরচটা ম্যানেজেবল। সো আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে খরচ করছেন। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা সম্ভব, আসলে চাইলে সম্ভব। আমরা প্রশ্নে চলে যাই। হ্যাঁ, কিছু প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আসছে। এখানে একটা প্রশ্ন আসছে যেরকম যে আমরা প্রশ্নটা নিয়ে আসছি স্ক্রিনে, সেটা হচ্ছে রুমা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে আইটি স্টুডেন্ট ছাড়া আইটিতে দখল হলে কোনো ধরনের সুবিধা আছে কিনা জবের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। ব্যাপার হচ্ছে যে এখন আর আপনি অন্য ফিল্ডে থেকে আইটির কোনো কাজ জানবেন না। এখন সব জবেই আসলে টেকনোলজির ব্যবহার হয়। তো সেক্ষেত্রে টেকনোলজির যে টুলস গুলো আছে বা আইটিতে ব্যবহার করা ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার গুলো আছে, সেগুলো আসলে মোটামুটি আপনি যদি অন্য কোনো সাবজেক্টেও পড়েন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল আমি বলতে চাই,
কিছু কোর্স আছে যেগুলোতে আমি জানি যে আইটির সিমুলেশন টুলস কিছু ইউজ করা হয়, তো সেগুলো আসলে আসলে অনেক সুবিধা আছে যদি আপনি সেই টুলস গুলো জানা থাকে বা সেই সাবজেক্ট গুলো বা সফটওয়্যার গুলো যদি আপনি ব্যবহার করতে জানেন, অবশ্যই একটা বেনিফিট আছে। ওকে, আমরা নেক্সট সাইফ কিছু বলবা? না, আমি একদমই একমত আপুর সাথে, এই বিষয়টা একদমই ট্রু। আমি আমি অ্যাজ এ বিজনেস স্টুডেন্টস আমি দেখছি যে আমাদের মোস্টলি আমাদের লাইফ আইটি রিলেটেড ছিল না, এখন সবকিছুতেই আমাদের হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার নিজেরও হচ্ছে আর স্টুডিও আর নিয়ে, তারপর ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে হচ্ছে, তো আমিও শিখতেছি, তো এগুলো সবই লাগতেছে এখানে। তো জবের ক্ষেত্রে অবশ্যই আইটি একটা বড় প্লাস পয়েন্ট এখানে, এটা মানে অবিশ্বাস্য, মানে অবিশ্বাস হলেও সত্যি। আপনি যদি কোনো কোনো পার্টিকুলার কোনো আইটি রিলেটেড সেক্টরে আপনার দক্ষতা থাকে তাহলে আপনার প্লাস পয়েন্ট, আপনার প্লাস পয়েন্ট, এটা বলতেই হবে। ওকে, আরেকটা প্রশ্ন আসছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেটা হচ্ছে যে এমএচ নয়ন উনি জানতে চেয়েছেন যে ল্যাঙ্গুয়েজ লেভেল A1 হলে কি পার্ট টাইম জব করা যাবে, যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতে হবে? ওকে, A1 A2 B2 এটা আসলে কোনো ম্যাটার করে না, এটা জাস্ট একটা সার্টিফিকেট অনলি। এমনও মানুষ আছে যারা B2 বাংলাদেশ থেকে করে আসে এখানে A1, বা যারা জীবনে ল্যাঙ্গুয়েজ করে না ওদের মতো কথা বলতে পারে না। তো এখন কথা হচ্ছে আমি কি বলতেছি এবং ও কি বলতেছে এটা এটা বুঝতে পারলে মোটামুটি, আমি যদি ইনস্ট্রাকশন বুঝতে পারি, আমি মনে করি আপু অ্যাড করবে পরে, যে আমি যদি ইনস্ট্রাকশন বুঝতে পারি আমার ম্যাক্সিমাম কাজগুলোই হচ্ছে ইংলিশে করতে হয়, মানে কোনো কাজই মোটামুটি ল্যাঙ্গুয়েজে করতে হয় না। সমস্যা হচ্ছে যে ইনস্ট্রাকশন দেয় ওই ইনস্ট্রাক্টর হচ্ছে জার্মান বলবে এবং আমাকে ওই জার্মানটা বুঝতে হবে। আমি যদি বুঝতে পারি আর ওকে যদি বুঝাইতে পারে আমি কি করতে যাচ্ছি, তাহলে আমি মনে করি এনাফ। এর জন্য B1 B2 BC3 এগুলো আসলে ম্যাটার করে না, এটাও জাস্ট আপনার বোঝার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, আমি সাইফের সাথে পুরো একমত, কারণ সার্টিফিকেশন ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাকচুয়ালি ইন্টারাক্ট করতে পারছেন কিনা বা যার সাথে কথা বলছেন তার কথা বুঝতে পারছেন কিনা বা তাকে আপনার কথা বুঝাতে পারছেন কিনা, সেটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমিও এখানে অ্যাড করব। আসলে এখানে যেমন হয় যে আপনার সার্টিফিকেট কিন্তু ওরা দেখতে চায় না, মানে আমি জানি না আপনাদের কি ওপিনিয়ন, যে এখানে কিন্তু কেউ চায় না যে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজে B1 সার্টিফিকেট আছে, তুমি আমাকে B1 সার্টিফিকেট দাও। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি ওদের সাথে কাজ করতে যাচ্ছেন, ওদের সাথে কাজ করবেন, সো আপনি ওদের সাথে কাজ করতে গেলে ওর সাথে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সে কিন্তু আপনার সাথে ইংরেজিতে কথা বলবে না, মোস্ট অফ দ্য টাইম তার সাথে আপনাকে জার্মানেই কমিউনিকেট করতে হবে, মানে ডয়চে ওদের সাথে কমিউনিকেট করতে হবে। সো ওদের সাথে কমিউনিকেট করতে গেলেই কিন্তু আপনি যদি C1 এর সার্টিফিকেটও নিয়ে আসেন, কিন্তু আপনি যদি তার সাথে সেই কমিউনিকেশনটা নাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটার কোনো ভ্যালু থাকলো না। যে সে তখন বলবে যে এই সার্টিফিকেটটা ইজিলি পাওয়া যায় বা এটা আপনি অন্য কোনো ভাবে ম্যানেজ করেছেন, কারণ এখানে আপনার কমিউনিকেশন স্কিলটা দরকার। যে সাহেব যেটা বলেছে যে সে কি বলছে সেটা বুঝা আর আপনি তাকে কি বলতে চাচ্ছেন সেটা বুঝাতে পারা। তো হ্যাঁ, সার্টিফিকেট এখানে যেটা হচ্ছে যে লেভেলগুলা করা থাকলে, হ্যাঁ আপনি আপনার যদি সার্টিফিকেশন নাও থাকে বাট আপনি ভালো ডয়েজ পারেন, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের কোনো দরকার নেই, কারণ ওরা সার্টিফিকেট কিন্তু চাবে না, তাই না? তো বাট আমরা বলবো যে হ্যাঁ, আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখে আসেন সেটা আপনাকে প্লাস পয়েন্ট দিবে, এবং কমিউনিকেশন চালানোর মতো যদি স্কিল থাকে তাহলে অবশ্যই আপনার এখানে চাকরির পসিবিলিটি অনেক বেশি থাকে। হ্যাঁ, আর আরেকটা কথা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা যদি কারো করা থাকে তাহলে মেন্টাল কনফিডেন্সটা অনেক বেশি থাকে, যেটা আমার ছিল না। যেমন আমি আসছি, আমি আমার ব্যাচেলর শেষ করে ডাইরেক্টলি মালয়েশিয়া থেকে আমি জার্মানিতে চলে আসছি, এবং আমার জন্য এটা একদম পুরাই এলিয়েনের মতো একটা অবস্থা ছিল। আমার মানে হচ্ছে আমি হাই হ্যালো বলতে পারতাম না। তো ওই সিচুয়েশনে কেউ না পড়ার ক্ষেত্রে আসা, আমি মনে করি A1টা অ্যাটলিস্ট করে আসা বাংলাদেশ থেকে, এটা খুবই একটা প্লাস পয়েন্ট। কারণ অ্যাটলিস্ট নিজের নাম বলা, টাইম জিজ্ঞেস করা, এইসব মানে মানে খুবই আনইজি লাগে, খুবই আনইজি লাগে এগুলা বলা, যে এক্সপেরিয়েন্স করে সেই বলতে পারবে। হ্যাঁ, সেটাই, যে আপনি দেখা গেল ট্রেনের, এটা অনেকেরই হয়ে থাকে যে আপনি ট্রেনের জন্য ওয়েট করতেছেন কিন্তু ট্রেন আর আসতেছে না, কিন্তু ওখানে নিচে হয়তো লেখা আছে যে আজকে ট্রেনটা এই যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছেন সেখানে না এসে পাশের প্ল্যাটফর্মে আসতেছে। হ্যাঁ,
কিন্তু ওইটা ওখানে জার্মানে লেখা আছে, অথবা এটা অনেকের ক্ষেত্রে হয়েছে যে মাঝখানে ট্রেন হয়তো আপনি যেখানে যেতে যাচ্ছেন সেখানে না, যে একটা আগের স্টপেজে আরো কয়েকটা স্টপেজ আগে পর্যন্ত যাবে, দেখা গেছে সবাই নেমে চলে গেছে, আপনি বসে আছেন, মানে এবং ট্রেন যাচ্ছে আমার সাথে। এটা মনে হয় না এরকম লোকজন খুঁজে পাওয়া কঠিন, যে কারণ হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না। তো এখানে দেখা গেছে যে আপনি এখানে অন্তত এখানে চলতে গেলে বেসিক জার্মানটা জানা আসলে সবার জন্য ম্যান্ডেটরি, কারণ আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবেন আপনার জন্য জীবনটা তত বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে যে আনপেইড ইন্টার্নশিপ নিয়ে। হ্যাঁ, যে আনপেইড ইন্টার্নশিপ নিয়ে যদি আর একটু ডিটেলস বলেন আর কি, যে ওটা কিরকম হয়ে থাকে বা ওটা কিভাবে কি করতে হয়, একটু যদি আপনি। আসলে আমার ইন্টার্নশিপটা পেইড ছিল, বাট ওটা আসলে আমারটা অপশনাল ছিল। বাট আনপেইড এর ক্ষেত্রে আমি যতদূর জানি, আমি ঠিক একদম 100% শিওর না এটার ক্ষেত্রে, যতদূর জানি আমি ততটুকুই শেয়ার করছি। ওই যেগুলো ম্যান্ডেটরি ইন্টার্নশিপ থাকে সেই ক্ষেত্রে আনপেইড হওয়ার পসিবিলিটি থাকে। আর আনপেইড মানে ওরা কিছু একটা কোম্পানি থেকে বা কোম্পানির সুপারভাইজার সেক্ষেত্রে স্টুডেন্টকে ওই ক্রেডিট পয়েন্ট পেতে বা ইউনিভার্সিটিতে পয়েন্ট পেতে কিছু ডকুমেন্টে বা রিপোর্ট লিখতে ওরকম কিছু একটা সাবমিট করতে হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে ক্রেডিট পয়েন্ট পাওয়া যায়। ওইটা অ্যাকচুয়ালি আনপেইড ইন্টার্নশিপ। খুঁজে পাওয়ার সিস্টেম আসলে সবই এক, আপনি নিজে থেকেই খুঁজতে হবে, বা কিছু যেখানে ইউনিভার্সিটি গুলোতে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ থাকে অনেক ডিপার্টমেন্টই নিজে থেকে খুঁজে দেয় স্টুডেন্টদেরকে, বা অনেক সময় অফার করে। এখন এত সবাইকে তো আর নিশ্চয়ই ওরা অফার করতে পারে না বা খুঁজে দিতে পসিবল না, সেক্ষেত্রে হয়তোবা নিজেকেও খুঁজতে হয়। নিজেকে খোঁজার জন্য আসলে আপনি কি ফিল্ডে জব করতে চান, কোন জায়গাটা, আপনি নিজেরটা আসলে নিজেই বেটার জানে যে আমি যে ফিল্ডে কাজ করছি সেই জন্য কোন কোন কোম্পানিতে আমি আসলে সুইটেবল, আমার জন্য পজিশনটা আসলে কোথায় কোথায় সুইটেবল আছে, ওরকম একটু দেখে খুঁজে ইন্টারনেট ঘাটাঘাটি করে বা ইউনিভার্সিটির ব্লগ গুলো ঘাটলে, জব যেখানে জব বোর্ড গুলো আছে সেগুলোতে চেক করলে আসলে দেখতে পাওয়া যায় যে পেইড বা আনপেইড ইন্টার্নশিপ যেগুলো সেগুলো ওরা সবসময় দিয়েই রাখে। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে যদি আপনি ওরা যদি মনে করে যে আপনার সেই কোয়ালিফিকেশনস আছে, আপনি ওই পজিশনটা আসলে ঠিকঠাক মতন মেনটেন করতে পারবেন, সেক্ষেত্রে ওরা দিয়ে দেয় বা জবে বা ইন্টার্নশিপে অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, আরেকটা প্রশ্ন আসছে, এটার অ্যান্সার মনে হয় আপনি দিতে পারবেন ভালো, যেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর উপরে জব কেমন? নেটওয়ার্কিং এর উপরে জব আসলে অনেক ভালো, মানে খারাপ আমি কোনো জবের ক্ষেত্রেই বলবো না যে খারাপ। হ্যাঁ, বাট নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কিছুটা আপনাকে, জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা ইম্পর্টেন্ট যতদূর আমি জানি। যদি আমার ফিল্ডটা নেটওয়ার্কিং না, বাট আমি অন্যান্যদেরটা দেখছি বা শুনেছি, তাদের আসলে মোটামুটি ভালোই জার্মান জানতে হবে। ওকে, যেটা হচ্ছে যে ইংরেজি দিয়ে কি এখানে জব ম্যানেজ করা পসিবল কিনা, যেটা সাইফ হয়তো এর আগেও বলেছে, বাট অনেকেই এখন ল্যাঙ্গুয়েজ শিখে আসতেছে, অনেকে শিখে হয়তো ওই সুযোগটা থাকে না। তো এখন যেটা হয় যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়েও কি আসলে কাজ করা সম্ভব কিনা সাইফ? আমি আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ শিখি নাই, তো এখন পর্যন্ত ইংলিশ দিয়ে চলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে এখন দেখতে দেখতে বা শুনতে শুনতে সবকিছুই পারি, এই জন্য হয়তো ইংলিশ আর এখন আর আসেও না। কিন্তু আমি বলবো যে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ যত দ্রুত সম্ভব শেখা উচিত। আমি অনেক সময় অনেক কিছু বুঝি না, এই জন্য নিজেরই খারাপ লাগে। আমার হচ্ছে পড়াশোনা প্লাস জবের কারণে আমি ওই ল্যাঙ্গুয়েজ শেখার যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার ওইটা আমি দিতে পারি না। এটা আসলে বলতে লজ্জা নাই, কারণ হচ্ছে 4 দিন 5 দিন ইউনিভার্সিটিতে রেগুলার ক্লাস করতে হয়, দেন আবার জব করতে হয়। বাট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একদম আমরা যতটা মনোযোগ দিয়ে শিখছি বা আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখতেছি, এটা যতটা আমাদের জন্য ইজি মনে হয়, এখানে এসে হুট করে একটা নতুন ভাষা অ্যাডপ্ট করা খুবই কষ্টকর। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে শিখতেছে, আস্তে আস্তে ভালোবাসাটা বাড়তেছে। দেখা যাক সামনে শিখবো হয়তো ইনশাল্লাহ। এখন যে কোশ্চেনটা ছিল হচ্ছে যে ইংরেজিতে জব করা যায় কিনা, ইংরেজিতে আসলে জবের ক্ষেত্রে ইংরেজি যদি মোস্টলি কমন বেস জব না হয়, বিশেষ করে যারা
নেটওয়ার্কিং বা যারা হচ্ছে আইটি রিলেটেড তো ইংরেজি লাগেই না। আর হচ্ছে যদি অড জব গুলার ক্ষেত্রে বলে তাহলে আসলে ওইখানে জবে ইংলিশের কিছু কোনো কাজ নাই। কিছু আমাদের হচ্ছে একটা পার্টিকুলার কাজ করতে হয় বা আমার জন্য কিছু কাজ নির্ধারণ করা আছে, এই সেম কাজই আমার সারাদিন করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমার ওইখানে ল্যাঙ্গুয়েজের কিছু করার থাকে না। ওইখানে হচ্ছে তোমার কাজটা পারফেক্টলি হয়েছে কিনা, কাজটা একদম পারফেক্ট হইতে হবে, এটা মূল ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, তোমার কাজ ঠিক মতো হয়েছে। তো কেউ যদি একজন ম্যানেজার বা কেউ আপনাকে বুঝায় দেয় যে আপনার কাজ এইটা এবং আপনাকে এখন থেকে নেক্সট 8 ঘন্টা এই কাজটা করতে হবে, তো আপনি ওইটা ঠিক মতো করতে পারলেই হলো। এখানে আসলে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি করতেছো বা তুমি কেন করতেছো। সো এটা হচ্ছে আসলে আমি বলবো ল্যাঙ্গুয়েজ এত বেশি ম্যাটার করে না, বাট ওই যে যখন বুঝাবে যে তোমার এই কাজটা করতে হবে তখন ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে, যে আমি যদি ঠিক মতো বুঝতে না পারি তাহলে আমি ভুল করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যা আর কি। আমি একটু অ্যাড করতে চাই সাইফের সাথে। আসলে ইংলিশ দিয়ে হ্যাঁ কাজ খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে ওই যে একটা ব্যাপার হচ্ছে বড় সিটি হতে হবে। যেরকম ছোট ছোট শহরগুলোতে আসলে লোকাল লোকজন বেশি থাকে, যেখানে আপনার কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে জার্মান। যদি বার্লিনের মতন বা মিউনিকের মতন বড় শহরগুলো হয়, সেক্ষেত্রে অনেকেই থাকে যে আমাদের মতন বিদেশি বা আউসল্যান্ডার। সেক্ষেত্রে আসলে মোটামুটি ইংলিশ দিয়েই কাজ চালানো যায়। বাট আমি সবসময় বলবো যে নতুন একটা দেশে আসলে থাকতে হলে বা যদি এইখানে এতটা বছর আমরা থাকছি বা থাকবো এইরকম প্ল্যান নিয়ে আসতে হলে আসলে উচিত ওদের ভাষাটা আমাদের মোটামুটি শিখে ফেলা। আমাদের আসলে এটা আমিও হাইলাইট করতে চাই, আপুর সাথে আমি একদমই একমত। কারণ আমি আমার সার্কামস্টেন্সে কথাটা বলতেছি যে আমি যে সিটিতে আছি ওই সিটিতে আসলে আমি কখনো ফিল করি নাই। বাট আমি যদি আমার বন্ধুর সিটির কথা বলি যে আছে, যেমন মাগডুবার্গ একটা শহর, এটা হচ্ছে এতটাই মানে ওইখানে নাকি কেউ ইংলিশে কথাই বলে না। তো ওদের লাইফটা আসলেই ডিফিকাল্ট, ওরা হয়তো দেখতেছে এখন এবং ওরা হয়তো মানে ভাবতেছে যে আসলে লাইফ তো এরকম না। আসলে আমি আসলে ওইরকম এক্সপিরিয়েন্স করি না, কারণ আমি ওইরকম ছোট শহরে ছিলাম না যে এখানে হচ্ছে মানে বিদেশে অনেক কম, বা আমার এরকম এক্সপিরিয়েন্স নাই। হয়তো ওরা ভালো বলতে পারবো ওই সিটি গুলাতে ওরা কিরকম ডিফিকাল্টিস ওরা ফিল করে, যে আসলে ওদের চলাফেরায় কিরকম হয়। যেমন আপু আসার পর থেকে উনি বার্লিনে থাকে, হয় মিউনিকে থাকে, বড় শহর ছাড়া উনি থাকেই না। আমার অবস্থাও আমি দুসেলডর্ফে থাকি, না কোলনে থাকি, না হয় ক্রেফিল্ডে থাকি। তো আমাদের হচ্ছে মানে আমরা কখনো ফিল করি না আসলে বিষয়টা, একদম মানে মন থেকে ফিল করি নাই, যেটা হচ্ছে ওরা এক্সপিরিয়েন্স করে। যেমন আমি মাগডুবার্গের কথা খুব ভালোভাবে বলবো, আমার বেস্ট ফ্রেন্ড থাকে মাগডুবার্গে। আমি ওর সাথে যখনই আড্ডা দিই বা যখনই কথা বলি ওর খুবই হতাশা যে আসলে মাগডুবার্গে মানুষ মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া লাইফ অনেক মিজারেবল। সো আমি সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপুর সাথে আমি একমত যে ল্যাঙ্গুয়েজ যত তাড়াতাড়ি সম্ভব ল্যাঙ্গুয়েজ শেখা। এবং সবাই তো আর একই সিটিতে পড়বে এমন কোনো ইয়ে নাই, এক একজনের প্রায়োরিটি এক এক রকম, এক একজনের কোর্সের এক একটা ইউনিভার্সিটি এক এক জায়গায় অবস্থিত। তো সেই ক্ষেত্রে যদি একটু রুরাল এরিয়াতে হয় তাহলে তো লাইফ একদমই মানে বোরিং হয়ে যাবে যদি ল্যাঙ্গুয়েজ না পারে, এবং সার্ভাইভ করা অনেক কষ্ট হয়ে যাবে। একটা দেশে নতুন করে হুট করে আইসা দেখা গেছে ল্যাঙ্গুয়েজ পাই না, আমি কারো কিছু বুঝি না, তো আমার তো মানে হতাশা চলে আসবে সবকিছুতে। আমি আসলে হ্যাঁ সাইফ, আমি আপনাদের দুইজনের সাথে একবারে পুরোপুরি একমত। আমি আরেকটু অ্যাড করব, যেটা হচ্ছে যে এখানে কিছু কিছু সিটি আছে, যেমন সাইফ স্পেশালি মাগদেরবুর্গের কথা বললো, কিছু কিছু সিটি আছে ওরা নিজেরাই বলে যে এটা ইউনিভার্সিটি শহর, মানে এই সিটিটা ইউনিভার্সিটি বেস্ট, যেমন মাগদেরবুর্গ, ফ্রাইবুর্গ, তারপরে হচ্ছে যে আরো কিছু এরকম নাম করা আছে, কাসেল এবং ওই কাইজারলাউটার্ন, এরকম কিছু কিছু ছোট ছোট সিটি আছে যেগুলা ওরা বলে যে এগুলা ইউনিভার্সিটি সিটি, মানে এই সিটিটাই ইউনিভার্সিটি বেস্ট। ওখানে ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট আসতেছে, অনেক লোকজন থাকতেছে, এবং এটাকে মানে এটা শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো এখন ওই সকল এলাকাতে যেটা হয় যে ওখানে ইন্টারন্যাশনাল লোকজন, যেমন বার্লিনে প্রতি 4 জনে 1 জন নাকি বিদেশি। তো ওইভাবে যদি হিসাব করে যে, এবং এখানে বার্লিনে এখানে চলতে গেলে ট্রেনগুলাতে বার্লিনে মিউনিকে সেম ঘটনা হয় যে ইংরেজি জার্মানের সাথে সাথে ইংরেজিতে ওরা অ্যানাউন্স করে, যাতে কারণ এটা একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আছে। সো এইখানে পার্ট টাইম জব বা জবের ক্ষেত্রে আসলে সিটিটা অনেক বড় একটা ফ্যাক্টর।
বাট এই যে যেটা বললাম, একটা দেশে থাকবো আমি, একটা দেশের লোকজনের সাথে মিশবো, সো এখানে যদি আপনার এই দেশের ল্যাঙ্গুয়েজটা জানেন সেক্ষেত্রে আপনি অনেক অনেক, এটা বিধি ভালো ভালো বলতে পারবে যে আউটল্যান্ডার বিহেভিয়ার বা যেখানে ফরেন অফিসে গেলে যদি আপনি ল্যাঙ্গুয়েজ পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো একটু 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 এক্সট্রা ফ্যাসিলিটিস পান, বা এখানে যেখানেই হোক না কেন আপনি কেনাকাটা করতে গেলে অথবা কোনো ইন্টারভিউ দিতে গেলে এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়া যায়। সো জার্মান ল্যাঙ্গুয়েজ আসলে ম্যান্ডেটরি না বড় শহরে থাকতে গেলে, বাট থাকলে কিন্তু প্লাস পয়েন্ট পাওয়া যায়। আজকে আমি মাঝখানে একটু বলে, আজকে আমরা কথা বলতেছি হচ্ছে পার্ট টাইম জব বা স্টুডেন্ট জব নিয়ে, কিন্তু আমরা অনেক প্রশ্ন পাচ্ছি যে মাস্টার্স করা যাবে কিনা বা সাবজেক্ট চয়েস নিয়ে। আমরা চেষ্টা করব ওই প্রশ্নগুলাতেও যাওয়ার জন্য, বাট আমরা আজকে ফোকাস করবো হচ্ছে পার্ট টাইম জব নিয়ে। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আসতেছে, এটাও ইন্টার্নশিপ নিয়ে। আমরা প্রশ্নটা নিয়ে আসি, সেটা হচ্ছে যে উনি প্রশ্ন করেছেন যে ওনার সামারে হচ্ছে এরকম ব্যাচেলার একটা ইন্টার্নশিপ আছে, এবং এই ইন্টার্নশিপ গুলা করার ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ বা ডিফিকাল্টিস লেভেল কিরকম? ওকে, ভালো ভালো পয়েন্ট আসলে এটা। কারণ আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে বলি, আমার ইন্টার্নশিপের জন্য যদি ওটা ম্যান্ডেটরি ছিল না, তো অ্যাকচুয়ালি ভলান্টারি ইন্টার্নশিপ যেটাকে বলে, তো অ্যাকচুয়ালি আমার কোম্পানিতে, ইন্টেল আপনারা সবাই জানেন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং যেখানে সবাই মানে মোর অর লেস ইংলিশ বলে। যদিও আমার পজিশনটাতে কোনো জার্মান জানার প্রয়োজন ছিল না, কিন্তু আমার বস বা ম্যানেজার যখন জানতে পারলো যে আমি আসলে জার্মান বুঝতে পারি, বা শুধু অলস বলে আমি বলছি না, শেষের দিকে মানে 4 মাস পরে এসে তারা যখন ওদের অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে আসলে উইকলি মিটিং হতো, প্রচুর মিটিং হতো, বাট অ্যাটলিস্ট টিম মিটিং যেগুলো, তো শেষের দিকে এসে 4 মাস পরে আমার ম্যানেজার আমাকে বললেন যে আসলে একমাত্র তোমার জন্য আমরা সবাই মিটিংটাকে ইংলিশে করছি, সো যেহেতু তুমি বুঝতে পারো আমরা এখন থেকে চেষ্টা করব যে মিটিংটা পুরোপুরি জার্মান করতে। আসলে বোঝাটা ডিফিকাল্ট না, কিন্তু ওই যে লেভেলের কনসেন্ট্রেশন আমাকে ওই মুহূর্তে আসলে দিতে হতো, ঘন্টা খানেকের মিটিং এ আমার পুরোটা দিন পুরো আসলে খারাপ হয়ে যেত। কারণ আমাকে আসলে যা করতে হতো, জার্মানটা শুনে আমাকে ইনার মাইন্ডে আসলে ওটাকে ইংলিশ দিয়ে ট্রান্সলেট করে দিতে হতো জার্মানে, দেন আমাকে বুঝতে হতো। সো এই যে ব্রেইনের এত বেশি কাজ, এইটা আমার কাছে খুব কষ্টকর লাগতো। তো আসলে ভ্যারি করে যে আপনি কোন কোম্পানিতে আসলে দিতে যাচ্ছেন। ইন্টার্নশিপ রিকোয়ারমেন্টে আসলে বলা থাকে যে আপনাকে জার্মান জানতে হবে কি না, বা কোন কোন ল্যাঙ্গুয়েজ আসলে আপনার জানা উচিত। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনি শিওর হয়ে যাবেন যে জার্মান জানা প্রয়োজন কিনা। আচ্ছা, আমরা প্রশ্নগুলাতে যাই। আমি কিছু প্রশ্ন নিচ্ছি যেগুলা ডিরেক্টলি আসলে আমাদের পার্ট টাইম জবের সাথে যায় না, তারপরও আমরা কিছু প্রশ্ন নিব। যেমন হচ্ছে কিছু কিছু সাবজেক্ট বলে যে এখানে সাবজেক্টটা কতটা ম্যাটার করে। আমরা যদি প্রশ্নটা এইভাবে, একজন বলছেন যে এগ্রিকালচার সাবজেক্টের স্কোপ কেমন, এটা যদি না বলে আমি বলি যে আমি পড়তেছি হচ্ছে সোশ্যাল সায়েন্সে বা পলিটিক্যাল সায়েন্সে, সেক্ষেত্রে আমার সাবজেক্টটা কতটা ভ্যারি করে আসলে। আপনারা যদি মানে একটা ওভারভিউ দেন বা একটা ওভারঅল অ্যান্সার দেন, এভারেজ ধরে বা যে কোনো একটা সাবজেক্ট ধরে, আমি এই সাবজেক্টে পড়তেছি, আমি হিস্ট্রিতে পড়তেছি, অথবা আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছি, সো এক্ষেত্রে সাবজেক্টটা কিরকম ম্যাটার করে বা কোনো ম্যাটার করে কিনা আদৌ? আপু বলো আগে। আচ্ছা, আমার এক্সপেরিয়েন্সে আসলে নিজের তো, আমি তো নিজে আসলে আইটি ফিল্ডের, তো আমার অনেক প্রচুর বন্ধু বান্ধব বা সিনিয়র বা জুনিয়র অনেকেই দেখেছি যারা এখানে পলিটিক্যাল সায়েন্স কিংবা হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টিং, দেন ডিফারেন্ট ইন্টারন্যাশনাল রিলেশন, এরকম ডিফারেন্ট অনেক, ইনফ্যাক্ট আমি অনেকেই দেখেছি যে তারা ল ডিপার্টমেন্টের কোনো সাবজেক্টে পড়েছে, তারা কিন্তু এখন মোটামুটি ভালোই পজিশনে আছে, একেবারে খারাপ অবস্থানে কেউ নেই। তো আসলে ডিপেন্ড করছে যে আপনি নিজেকে কি করে এই কোর্স যখন পড়ালেখা করছেন নিজেকে কিভাবে তৈরি করছেন। যদি নিজেকে ঠিকভাবে তৈরি করতে পারেন আসলে সাবজেক্ট খুব মানে সাবজেক্ট গুলো আসলে ম্যাটার করে না, আমি যেটা বলবো।
ওকে, আমি যতটুকু বুঝি আসলে আমি এই কোশ্চেনটা অনেক হাই লেভেলের কোশ্চেন, কারণ হচ্ছে আমি নিজেও হচ্ছে এখন ওই লেভেলে আছি যে আমি মানে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে স্কিলের উপর আসলে জবটা বেশি মানে ডিপেন্ড করে। যেটা হচ্ছে আপনার যদি ভালো স্কিল থাকে, আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডে যদি আপনার দক্ষতা অনেক বেশি থাকে, তাহলে আপনি যে ফিল্ডেই থাকেন না কেন আপনার জব হবে, এটা আপনি কনফার্ম থাকেন। কারণ হচ্ছে আপনি যদি বিজনেস স্টুডেন্ট হয়, আপনার যদি বিজনেস রিলেটেড যেই সেক্টরে আপনি আছেন ওই সেক্টরের আপনার যদি ভালো আয়ত্ত থাকে, আপনি যে সোশ্যাল সায়েন্সে থাকেন, আপনার যদি ওই ফিল্ডে আপনার ভালো ভালো কাজ থাকে, আপনার যদি ভালো ভালো ইন্টার্নশিপ থাকে, আপনার যদি ভালো ভালো হচ্ছে কন্ট্রিবিউশন থাকে বিভিন্ন জায়গায়, আপনার ভলেন্টিয়ার কাজের ইয়ে থাকে, তাহলে আপনার মানে জব পাইতে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় যে কোনো জব পাওয়ার জন্য হচ্ছে এক্সপেরিয়েন্স আর স্কিলটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনি যতই পড়াশোনা করেন, আপনি পড়াশোনা করে শেষ হয়ে যান, তারপর আপনার জব হবে না। আপনি যেটা জার্মানিতেই হোক, আমেরিকায় হোক, আর চাঁদের দেশেই হোক, আপনার জব করার জন্য আপনার এক্সপেরিয়েন্স লাগবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা আপনি যেভাবেই হোক আপনার এক্সপেরিয়েন্স ম্যানেজ করতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে জব রিলেটেড, আমি এই প্রশ্নটা নিয়ে আসি। সেটা হচ্ছে যে জব রেসপন্সিবিলিটি অথবা রিক্রুটমেন্টে অনেক সময় ল্যাঙ্গুয়েজের কথা বলা থাকে না বা ডিটেলস বলা থাকে না, সেক্ষেত্রে ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটিটা কেমন? ওকে, এটা হচ্ছে, আচ্ছা আমি শুরু করলাম, সরি। এটা হচ্ছে জব সার্কুলারের মধ্যে ওরা অলওয়েজ বলা থাকে যে যদি স্পেসিফিক্যালি ওরা জার্মান ল্যাঙ্গুয়েজ প্রেফার করে, এটা স্পেসিফিক্যালি লেখা থাকে যে আমরা জার্মান প্রফিসিয়েন্সি এত লেভেল পর্যন্ত চাই, বা এরকম হচ্ছে আমরা একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা এফিশিয়েন্ট স্টাফ চাই, এটা স্পেসিফিক্যালি লেখা থাকে। যদি ইন কেস না লেখাও থাকে, তাহলে হচ্ছে ওরা ইন্টারভিউতে হচ্ছে ফার্স্ট যখন ইভালুয়েট হয় তখন হচ্ছে এটা মানে ফার্স্ট ইন্টারভিউতে বলে দেয় যে আসলে এটা ওরা কি চাচ্ছে। আর এইখানে জব করার ক্ষেত্রে হচ্ছে মানে ইন্টারভিউ হচ্ছে 2-3টা ধাপে হয়, তো সেই ক্ষেত্রে এত টেনশন নেওয়ার কারণ নাই, তো ওরা জানাই দিবে। ওকে, আমি একটু অ্যাড করতে চাই। জি, যেটা হচ্ছে যে জব ডেসক্রিপশনে যখন ওরা কোনো পজিশন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সেক্ষেত্রে ওরা বলে দেয় যে রেসপন্সিবিলিটি বা রিকোয়ারমেন্টস কি কি প্রয়োজন। সেটা যদি আসলে কারো সিভিতে আপনি যদি আপনার সিভিটাকে এনরিচ না করতে পারেন বা হাইলাইট না করতে পারেন যে এই রিকোয়ারমেন্টস গুলো আমার এই এক্সপেরিয়েন্স গুলো আছে যেটা ওই জবের পজিশন অনুযায়ী রিকোয়ার্ড, সেক্ষেত্রে ওরা আপনাকে সর্ট করবে না। এটা বেশ হার্ড লাইনের কথাবার্তা যে আমার যদি সেই রিকোয়ারমেন্টস গুলো সেই কোয়ালিফিকেশনস গুলো না থাকে, তাহলে ওরা আমার সিভিটাকে কেন সর্ট করবে? তো আমি বলবো যে সেক্ষেত্রে কল না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর আরেকটু অ্যাড করতে চাই, এখন ওরা শুধু হিউম্যান রিসোর্স কিন্তু জার্মানির অনেক ডেভেলপ করে গেছে ওদের এইচআর ডিপার্টমেন্ট। এখন শুধু কোনো মানুষ এই সিভি গুলো সর্ট করে না, এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফারেন্ট অ্যাপ দিয়ে বা সফটওয়্যার ইউজ করে এখন ওরা এই সিভি গুলোকে সর্ট করে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কোয়ালিফিকেশনস গুলো অ্যাকর্ডিং টু রেসপন্সিবিলিটি হতে হবে। ওকে, এই একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি আমরা, যেটা হচ্ছে যে আপনার প্রশ্নটা আমরা নিয়ে আসি। সেটা হচ্ছে যে জার্মানিতে মাস্টার্স পড়া খুব কঠিন, অনেক পরেও পাস করতে নাকি হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে পার্ট টাইম জব করা কি আদৌ উচিত, নাকি একবারে 2 বছরের জন্য ব্লক অ্যাকাউন্টে টাকা নিয়ে যাওয়া ভালো? আমি বলবো যে ভাই যদি পসিবল হয় 3 বছরের টাকা নিয়ে আসেন পড়াশোনা করার জন্য। কারণ হচ্ছে এটা আসলেই একটা বড় আপনার রিয়েলাইজেশনটা হচ্ছে একদম আমাদের রিয়েলাইজেশন। আমরা এখন ফিল করি যে আমার বাবার যদি টাকা থাকতো তাহলে হয়তো আমি 4 বছর আমার থার্ড ইয়ার চলতেছে, আমি থার্ড ইয়ারে একটা ঘন্টার জন্য কাজ করতাম না, শুধু পড়াশোনা করতাম। এবং পড়াশোনা কঠিন আসলে বলতে, পড়াশোনা অনেক বেশি সময় দিতে হয়। এবং আমরা যেই পড়াশোনা করে আসছি, যেমন আমাদের ক্যাম্পাস লাইফ, আমাদের ব্যাচেলর লাইফ একটা ছিল, আমরা একটা সার্টেন সময় পড়াশোনা করতাম, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। বাট এইখানে এই লাইফটা আসলে ফুল টাইম পড়াশোনা করে একদমই ইম্পসিবল।
কারণ হচ্ছে এক একটা ক্লাসের 6 ক্রেডিট একটা ক্লাসের জন্য সপ্তাহে 12 ঘন্টা করে ক্লাস করতে হয়। এটা খুবই ইনসেন একটা বিষয়, যেগুলো আমরা কখনোই এক্সপিরিয়েন্স করি নাই। তো আমি বলবো ভাই, যদি পসিবল হয় 2 বছরের টাকা নিয়ে আসাই একদম একটা বুদ্ধিমানের কাজ। এখন আপু আপু কি বলে শুনি। আসলে পড়ালেখা কঠিন বলতে কোনো কিছু না। ওরা যেই সময়টা টাইম ফ্রেম করে দেয় কিন্তু, যে একটা কোর্সের জন্য এতটুকু সময় ব্যয় করতে হতে পারে। এখন ওই সময়টা ব্যয় করতে যে আপনি হয়তোবা টাকা নিয়ে আসলে অবশ্যই বলবো ভালো, যে বেশি সময়ের জন্য টাকা নিয়ে আসলে ব্লকের টাকা অবশ্যই ভালো। বাট আমার মনে হয় না যে আমাদের দেশ থেকে আসলে কারো পক্ষেই আসলে এইটা করা উচিত বা সম্ভব। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় আপনি যদি 80 ঘন্টা পুরোপুরি মাসে কাজ না করতে পারেন, মাসে 40 ঘন্টা করেন, উইচ ইজ মানে আপনি আপনার লিভিং কস্ট যেটা আছে মোটামুটি ম্যানেজ করতে পারবেন। আর আমার মনে হয় 40 ঘন্টা মাসে যদি 40 ঘন্টার জবটা করেন, তাহলে মোটামুটি পড়ালেখার পাশাপাশি এইটা ম্যানেজেবল। বাট হ্যাঁ, যদি আপনার প্যারেন্টস এর টাকা থাকে আপনি কেন আনবেন না, এটা আমার ভয়। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, এটা সাইফ মনে ভালো উত্তর দিতে পারবে, যেটা হচ্ছে যে ক্ল্যাবে যে সিটিতে আছে ওখানে জব অপরচুনিটি কেমন, জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া কি জব পাওয়া যায়, এরকম আসবে যে এক একটা সিটি ওয়াইজ। হ্যাঁ, ওকে, কারণ হচ্ছে এই আমিনুল ইসলাম উনি হয়তো ক্লিভে আসার চিন্তা ভাবনা করতেছেন। আমি নিজেও ক্লিভেতে আছি, আর আমি আসার পর থেকে ক্লিভে আমার ক্যাম্পাস, বাট আমি থাকি হচ্ছে নিয়ারেস্ট সিটি ক্রেফিল্ড। ক্লিভে জব পাওয়াটা হচ্ছে আমি বলবো নিয়ারলি ইম্পসিবল, কারণ হচ্ছে ওইখানে কয়েক হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে, এবং ওদের আপনার আগে যারা আসছে ওরা আপনার থেকে বেশি এক্সপিরিয়েন্স, আপনার থেকে ভালো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, এবং ওরা প্রেফার করে ভার্সিটির পাশে থাকার, পাশে জব করার। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি অনেক ভাগ্যবান হন তাহলে হয়তো জব পাবেন, বাট অপরচুনিটি অনেক কম, অনেক কম বলতে গেলে হচ্ছে আপনি 100% মধ্যে আপনি 10% অপরচুনিটি হচ্ছে ক্লিভাতে। তো কারণ শহরটা হচ্ছে একদমই ছোট, এবং ওই শহরটারে ওই যে ভাই বললেন যে ইউনিভার্সিটির শহর বলে যেগুলা, ওইটাও একটা ইউনিভার্সিটি শহর। যদি ওই ইউনিভার্সিটিটা না থাকতো ওই শহরের এক্সিস্টেন্স আমরা আসলে চিন্তাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই লাগবে ক্লিভাতে, কারণ হচ্ছে ক্লিভাতে চলাফেরার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা তো বেশি প্রেফার করে না, কারণ বাট জবের ক্ষেত্রে আমি মনে করি আসলে ল্যাঙ্গুয়েজটা লাগবেই, যদি হয় আর কি, তবে না হওয়ার পসিবিলিটি 90%। ওকে, আমরা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা আজকে পার্ট টাইম জব নিয়ে কথা বলতেছি। বিথায়াপুরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওনাকে যেতে হবে। আমরা মোটামুটি সবগুলা প্রশ্নই কভার করেছি, আমরা একটা লাস্ট প্রশ্ন নিব, সেই প্রশ্নটা নিয়ে তারপরে আমরা বিথিয়াপুকে বিদায় জানাবো। আমির সাইফ থাকবো, যেই প্রশ্নগুলো আছে সেগুলোর চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো আসলে পার্ট টাইম জব রিলেটেড না। তারপরেও আমি লাস্ট একটা প্রশ্ন, যেটা দুইজনের কাছ থেকে এই প্রশ্নটার অ্যান্সার জানতে চাচ্ছি, তারপরে আমরা বিথিয়াপুকে বিদায় জানাবো। এই প্রশ্নটা আসলে অনেকেই করতে চায় কিন্তু করার সাহস, মানে অনেকেই পাবলিকলি ওপেনলি করতে পারে না বা একটু হেজিটেশন ফিল করে। সো আমরা আসলে এই প্রশ্নটাতে যাচ্ছি। প্রশ্নটা পড়লে আসলে আপনারা এখানে হচ্ছে সার্কামস্টেন্স এরকম যেরকম হচ্ছে, আই ওয়ান্ট টু নো অ্যারাউন্ড হাউ মাচ মানি ক্যান এ স্টুডেন্ট সেন্ড টু দেয়ার হোম হোয়াইল স্টাডিং ইন জার্মানি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য। সো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বা আপনাদের ওপিনিয়নটা বলেন, তারপরে আমি বলবো। ওকে, মানি লন্ডারিং এর বিষয়টা হচ্ছে এটা খুবই সিরিয়াস ইস্যু। এখন জার্মানিতে তো হচ্ছে যেমন বাংলাদেশ আমরা ইচ্ছা করলেও যা ইচ্ছা তা মানি নিয়ে আসতে পারতেছি না, তো সেম হয়তো লিগাল অ্যাকশন এখানেও হবে। তো আমি সেই ক্ষেত্রে যেটা চিন্তা করি যে আমার ইনকাম কিরকম, আমার এক্সপেন্স কিরকম, ওইটার উপর বেসিস করে যেই আমার বাড়তি টাকাটা থাকে ওইটার একটা অ্যাকুমুলেট যদি প্লাস পয়েন্ট আপনার ধরেন 200-100 বেশি কম বেশি হয় ওইটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি ধরেন আপনার ইনকাম মাসে 1000 টাকা, বাট আপনি সেন্ড করতেছেন প্রতি মাসে 4000 টাকা করে, অবশ্যই একটা সার্টেন সময় আপনার ওইটা জার্মান গভর্নমেন্টের চোখে হয়তো পড়তে পারে। আপনি হয়তো এর জন্য জিজ্ঞাসাবাদ হইতে আপনি টাকার উৎস কি বা আপনি কোথা থেকে টাকা পাচ্ছেন।
এটা এটা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি নিজে ফিল করি। তো আর লিগ্যাল কোনো অ্যাকশন হবে কি হবে না, এটা আমি আসলে পার্সোনালি জানি না। আচ্ছা সাইফ, আমি মনে হয় প্রশ্নটা অন্যভাবে করি। সেটা হচ্ছে যে প্রশ্নটা এরকমও হতে পারে যে স্টুডেন্টরা কি আদৌ দেশে পড়াশোনা শেষ, মানে এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করে কি দেশে টাকা পাঠাতে পারে কিনা, তুমি যদি প্রশ্নটাকে এইভাবে নাও, হ্যাঁ, এবং এটা সম্ভব কিনা। এটা অবশ্যই সম্ভব। আমি এখানে লিগালি কাজ করতেছি এবং আমার ওয়ার্ক পারমিট লিগাল, এবং হচ্ছে আমি আমার ফ্যামিলিরে সাপোর্ট দেওয়ার জন্য, যদি আমার নিজের সাপোর্ট করার পর যদি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, এটা জার্মানিতে লিগাল। আমরা তো আসার পর থেকেই দেখতেছি, এবং এটা নিয়ে আমাদের কখনোই ফাইন্যান্স মাত বা কোনো জায়গা থেকে আমাকে কোশ্চেন করা হয় নাই যে তোমার টাকা কোথায় রাখতেছো। বাট কোশ্চেনটা হচ্ছে করবে বছর শেষে, যে তোমার টাকা কোথায়, এটা দেখাইতে হবে ব্লক অ্যাকাউন্ট। যখন তুমি ভিসা এক্সটেনশনের জন্য যাবা, তখন পরের বছরের 1 বছরের তোমার এক্সটেনশনের ফি তোমাকে দেখাইতে হবে যে তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে কিনা। তো ওইটা বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ তুমি যে সব টাকা পাঠায় দাও এবং ভিসার জন্য গিয়ে দাঁড়াও, তোমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, তাহলে তোমার ভিসা দিবে না। এটা হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমি বিথিয়াপুর কাছে প্রশ্নটা করতেছি, সেটা হচ্ছে যে এটা প্রশ্নটা যদি আমরা এইভাবে ধরি যে স্টুডেন্ট অবস্থায় এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ চালায় দেশে কি টাকা পাঠানো যায় কিনা, মানে টাকা ওইরকম ইনকাম করা যায় কিনা, প্রশ্নটা যদি ওইভাবে নেই যে একটা স্টুডেন্টকে ওইরকম এনাফ টাকা ইনকাম করতে পারে স্টুডেন্ট জব করে বা পার্ট টাইম জব করে, যে আমি আমার নিজের খরচ চালায় দেশে টাকা পাঠাইতে পারবো, মানে এই পরিমাণ ইনকাম করা যায় কিনা, যদি প্রশ্নটা এইভাবে করা হয়। আসলে অবশ্যই সম্ভব, আমি অবশ্যই বলবো যে সম্ভব, বাট সেই ক্ষেত্রে ডিপেন্ড করে স্টুডেন্ট জব করে আপনি কতটা সেভ করতে পারছেন। আপনি যদি মোটামুটি অর্জবও করেন, আমার মনে হয় মাসে 100 থেকে 200 থেকে মোটামুটি তার আপ যে কেউ টাকা পাঠাতে পারে। স্টুডেন্ট জব করে আমার মনে হয় মিনিমাম অ্যারাউন্ড 200 ইউরো দেশের বাড়িতে পাঠানো যায়, মানে রাউন্ড ফিগার বা অন এভারেজ যদি আমি বলি। আর বাকি কেউ যদি এর থেকে বেশি আর্ন করে, ডেফিনেটলি পাঠানো পসিবল। হ্যাঁ, অনেক ধন্যবাদ বিথিয়াপু সময় দেওয়ার জন্য। আমরা আপনাকে বিদায় জানাবো, কারণ আপনার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সো অনেক ধন্যবাদ জার্মান প্রবাসীর সাথে থাকার জন্য। ইন ফিউচারে আমরাও আশা করি যে আরো আপনার সাথে এরকম আড্ডা হবে। তো ভালো থাকবেন। আর আপনি শেষ করার আগে যদি কিছু বলতে চান। আমি বলবো যে পার্ট টাইম জব আসলে অর্জব বলেন বা একাডেমিক জব বলেন, জব আসলে সবই, আমি বলবো যে চাকরি আসলে চাকরি, সেটা আপনি যতক্ষণ কাউকে হার্ম করছেন না বা ইলিগেল কোনো কাজ করছেন না, ততক্ষণ পর্যন্ত এটা আসলে যে কেউ করতে পারে। তো পড়তে আসলে আমি মনে করি যে প্রত্যেকটা আমরা যথেষ্ট যেই বয়সটাতে এখানে আসি, সেক্ষেত্রে আসলে সবারই আমাদের দেশে আসলে আমরা যথেষ্ট বড় হয়ে রেসপন্সিবিলিটি নিই। এই দেশে বয়স 16 হলেই সবাই রেসপন্সিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই মেন্টালিটি নিয়ে আসা উচিত যে হ্যাঁ, আমি পড়াশোনাও করব, পাশাপাশি আমি আমার কাজটা করে নিজের খরচ নিজে চালাবো। হ্যাঁ, যদি পসিবল হয় ডেফিনেটলি আমি ফ্যামিলিকে সাপোর্ট করব। তো সবার উদ্দেশ্যে আসলে এইটুকুই বলবো আজকে। আমার আজকে আসলে যদি আরো সময় থাকতো, আমি যদি আরো কিছুক্ষণ সময় ব্যয় করতে পারতাম, আমার কাছে আরো ভালো লাগতো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আনিস ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এইখানে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে সাইফ, আমরা আরো কিছু প্রশ্নে যাব। প্রশ্নগুলো হয়তো ডিরেক্টলি স্টুডেন্ট জব নিয়ে না, তারপরেও আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। যেমন এখানে একটা প্রশ্ন আসছে, যেটা ওইটাও স্টুডেন্ট জব রিলেটেড। যেমন ইউনিভার্সিটি যদি ছোট সিটিতে হয়, আমি কি চাইলে অন্য আরেকটা ভালো সিটি থেকে ইউনিভার্সিটিতে ক্লাস করা পসিবল? মানে হ্যাঁ, এটা পসিবল, কারণ এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ট্রান্সপোর্টের উপরে। যদি অ্যাভেলেবল ট্রান্সপোর্ট থাকে তাহলে পসিবল। যেমন আমি থাকি হচ্ছে ক্রেফিল্ডে, আমার ইউনিভার্সিটি হচ্ছে ক্লিভাতে। তো আমার হচ্ছে প্রতি ঘন্টায় 2টা করে ট্রেন, 1 ঘন্টা লাগে আমার যাইতে। তো 1 ঘন্টা যাতায়াত করেও আমি ইউনিভার্সিটিতে যাই। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে পসিবল, মানে ইম্পসিবল কিছু না। বাট ট্রাভেলের কথাটা হচ্ছে মাথায় রাখতে হবে আর কি, যে অনেক বেশি ট্রাভেল করতে হবে, প্লাস হচ্ছে যদি ফ্রিকোয়েন্ট ট্রেন না থাকে তাহলে অনেক সময় ক্লাস মিস হয়ে যাবে, ওটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এখানে মানে সিটিটাও একটা বড় ব্যাপার আর কি। তো
আমরা আসলে নেক্সট প্রশ্নে যাই। এই প্রশ্নগুলো আসলে ম্যাক্সিমামই আসতেছে হচ্ছে মানে কি বলবো যে ডিরেক্টলি স্টুডেন্ট জব নিয়ে না, প্রশ্নগুলো আসতেছে যে সাবজেক্ট রিলেটেড। যেমন এখানে একটা প্রশ্ন আসছে, যেমন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলরের পর জব সেক্টরের ফিউচার কেমন, কি কি দক্ষতা ডেভেলপ করার দরকার জব পাওয়ার জন্য, আর এনআরবি স্টুডেন্টদের জন্য কেমন, বেসিক জার্মান দিয়ে জব পাওয়া যায় কিনা। হ্যাঁ, তুমি যদি এখান থেকে সামারাইজ করে এনআরবি থেকে হচ্ছে আমি বলবো, যদি বড় শহরের মধ্যে ধরা হয় আর পুরো জার্মানির মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট মনে হয় বার্লিন আর মিউনিকের পরে মনে হয় এনআরভিতেই বেশি, বা হয়তো এনআরভিতেই সবচেয়ে বেশি হবে। তো আমি বলবো যে জব পাওয়ার ক্ষেত্রে হোক আর স্টুডেন্ট ফ্রেন্ডলি হোক, আমি মনে হয় সবচেয়ে বেশি ভালো হচ্ছে এনআরভি। আর এত বড় একটা স্টেট, আর হচ্ছে এখানে এক স্টেট থেকে মানে এক সিটি থেকে আরেক সিটিতে যাতায়াতে অনেক বেশি সুবিধা। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে জব পাওয়া নিয়ে আসলে টেনশন করতে হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে ড্রেসডেন, তারপর হচ্ছে গিজেন, তারপর হচ্ছে ফ্রাইবার্গে পার্ট টাইম জব প্রপার্টি কেমন, আর হচ্ছে জব জাস্ট A1 কোর্স করে আসলে কি সুবিধা হবে কিনা। আমি যেহেতু এই শহরে থাকি না, আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কেউ না কেউ দিবে গ্রুপ থেকে, যারা ওই এলাকায় আছেন আর কি, ওরা হয়তো বড় ভাই যারা আছেন ওরা হেল্প করবেন আর কি, আশা করি। আমি যেহেতু আমি ড্রেসডেনে ছিলাম, গিসেন বলতে সম্ভবত উনি মিউনিকের পাশে শহরটাকে বোঝাতে চাচ্ছেন আমি যতদূর বুঝতে পারছি। আর ফ্রাইবার্গ, আচ্ছা ফ্রাইবার্গটা হচ্ছে ড্রেসডেনেরও পরে। সো এখানে যদি কম্পারেটিভলি আমরা হিসাব করি যে হ্যাঁ ড্রেসডেনটা ছোট একটা শহর, যদিও জাকসনের রাজধানী, তারপরেও ওখানে পার্ট টাইম জব পাওয়াটা যেটা হচ্ছে যে অসম্ভব বলে কিছু নাই, হ্যাঁ পাওয়া সম্ভব। কিন্তু কম্পারেটিভলি যদি গিজেনের কথা চিন্তা করি, আমরা গিজেন হচ্ছে মিউনিকের পাশে, যদি মিউনিকের পাশে আমি মানে ঠিক যদি আমার ধারণাটা হয়ে থাকে, তাহলে গিজেনে হচ্ছে কম্পারেটিভলি বেটার পাওয়া যায়। আর ফ্রাইবার্গটা হচ্ছে ড্রেসডেন ছেড়ে গিয়ে। সো এখানে কম্পারেটিভলি আপনি যদি চিন্তা করেন যে পার্ট টাইম জব মোটামুটি সব সিটিতেই সম্ভব, যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনি আরো পসিবিলিটি থাকে যে আপনি জব পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায় অনেক বেশি। সো আমি বলবো যে আপনি যদি বড় বড় সিটি যেটা আমরা মেনশন করেছি, বার্লিন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ট, তারপরে হচ্ছে যে বোন অথবা কোলন, এই টাইপের যদি হয়, ওখানে কম্পারেটিভলি জব পসিবিলিটি বেশি থাকে। জব নাই তা কিন্তু বলবো না, জব আছে অবশ্যই। সেক্ষেত্রে আপনি যদি কমিউনিকেশন স্কিলটা থাকে, এখানে A1 নাও বলে বলবো। আপনার যে সাইফ যেটা বলছে যে জব আপনি কিছু বুঝাতে পাচ্ছেন কিনা, আর সে আপনাকে কি বুঝাতে চাচ্ছে সেটা আপনি বুঝতে পাচ্ছেন কিনা, তাহলেই আসলে মানে কি বলবো যে এখানে ল্যাঙ্গুয়েজের সার্থকতা, আসলে সার্টিফিকেটের সার্থকতা। আচ্ছা, আমরা পরের আর একটা প্রশ্নে আসি, যেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট নিয়ে। এই প্রশ্নটা মানে গ্রুপেও আমরা অনেকবার পেয়ে থাকি। সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে জার্মানিতে একবারে কত টাকা পাঠানো সম্ভব? 30-40 হাজার ইউরো কি পাঠানো সম্ভব, নাকি মানি ইম্পসিবল? এটা হ্যাঁ, এটা ইম্পসিবল। বাংলাদেশ ব্যাংক জীবনও অ্যালাউড করবে না। বাংলাদেশ ব্যাংক শুধু আপনার অফার লেটারে 1 বছরের হচ্ছে খরচের দেওয়া আছে, জার্মান এম্বাসি থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি 1 বছরে আনতে পারবেন। কিন্তু আপনি ফলোইং ইয়ার যত বছর আপনি থাকবেন তত বছর আপনি ওইটা হচ্ছে আপনি যাকে বাংলাদেশে নমিনেট করে আসবেন, আপনার বাবা মা যেই হোক, আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট, উনি আপনার হয়ে আপনার খরচ হিসেবে প্রতি বছরই 10,000 করে পাঠাতে পারবে। বাট আপনি একসাথে 30,000 40,000 ইউরো পাঠাতে পারবেন না, এটা বাংলাদেশ ব্যাংক এলাও করবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন আসছে, যেটা আসলে ডেয়ার স্কলারশিপ নিয়ে। এই প্রশ্নের অ্যান্সার আমরা অলরেডি গতকালকে দিয়েছি, বা এর আগের ডেয়ার স্কলারশিপের যেই সেশনটা হয়েছিল সেখানে আমরা দিয়েছি। আর যেটা হচ্ছে এইচএসসির পর 5-6 বছর স্টাডি গ্যাপ থাকলে সেক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামে এডমিশন নিতে কি সমস্যা হবে কিনা। এখানে স্টাডি গ্যাপটা নিয়ে যদি সাইফ কিছু বলো, বা এক্সপেরিয়েন্স থেকে, যে স্টাডি গ্যাপটা আসলে বড় কোনো ইস্যু। স্টাডি গ্যাপটা যদি হচ্ছে কোনো প্রোডাক্টিভ ওয়ার্ক দিয়ে কভার করা যায়, তাহলে আমি মনে করি কোনো প্রবলেমই নেই। মাস্টার্স করার ক্ষেত্রে আসলে কোনো বয়স কোনো ম্যাটার না। কারণ হচ্ছে আমি আমার এইখানে অনেক বড় ভাইদের দেখছি যারা বাংলাদেশে ব্যাচেলর করে 3-4 বছর জব করে দেন আবার একটা মাস্টার্স করতে আসছেন, এবং ইভেন অনেকের বিয়ে শাদী করে একটা সময়
8-10 বছর জব করেও মাস্টার্স করতেছেন এমনও আছে নাই, আমি এমন মানুষের সাথেও মিট হয়েছে। তো আমি বলবো যে ওইটা কোনো ব্যাপার না, বাট যে গ্যাপটা আছে ওটাতে প্রোডাক্টিভ কিছু থাকতে হবে, যে আপনি কিছু করছেন, আপনার জব এক্সপিরিয়েন্স আছে। বাট আপনি যদি শুধু গ্যাপ থাকে তাহলে এটা আপনার কভার দিতে অনেক ব্যাক পেতে হবে আর কি। এবং এমবিসিতে এটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। অবশ্যই প্রশ্ন আসবে, হ্যাঁ। ওকে, এই ছিল মোটামুটি আমাদের এখানে প্রশ্ন। আর আমরা পার্ট টাইম জব বা এই রিলেটেড যত প্রশ্ন আছে সব প্রশ্নেরই মোটামুটি অ্যান্সার দিয়ে দিয়েছি। সো আমরা তাহলে এখন মানে আজকের মতো এখানে শেষ করতে পারি। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ সাইফকে আসলে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। তুমি যদি শেষ করার আগে নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ওকে, প্রথমে হচ্ছে ধন্যবাদ ভাই, এত সুন্দর করে হচ্ছে একটা সুন্দর করে লাইভ সেশন করার জন্য। নতুন করে যারা আসবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে দয়া করে ভালো করে যদি পসিবল হয় ভাষাটা শিখে আসার জন্য। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি আসার পর অনেক বেশি ফিল করছি যে আমি কেন ভাষা শিখে আসি নাই। আর যদি পসিবল নাও হয়, মন খারাপের কোনো কারণ নাই, চলে আসো। আর অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে, আর সব রকম সিচুয়েশনে নিজেকে মানায় নেওয়ার জন্য ওইরকম নিজের কি বলে এটারে মানে ওইরকম কনফিডেন্স থাকতে হবে, তাহলেই হবে। আর জার্মানি হচ্ছে ভালো, মানে বাংলাদেশ থেকে যারা আসে ওদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যায়, বাট আমি আরেক জায়গা থেকে আসছিলাম, এই জন্য হয়তো আমি এত ফিল করি না। বাট যেটা ফিল করছি যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আসলেই অনেক বড় ম্যাটার এইখানে। আমি বলবো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা যদি সম্ভব হয় শিখে আসার জন্য। ওকে সাইফ, অনেক ধন্যবাদ। এবং সবাইকে জার্মান প্রবাসের এই অনলাইন আড্ডা থেকে আমি আনিস আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনলাইন আড্ডা চলবে, সামনে আমরা চেষ্টা করব আরো স্পেসিফিক টপিক নিয়ে, এরকম আপনাদের পছন্দের টপিক নিয়ে, যে টপিকগুলো নিয়ে আমরা অনেক বেশি প্রশ্ন পেয়ে থাকি ওই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য। আগামী শুক্রবারে আমাদের জব রিলেটেড এবং স্পেসিফিক কিভাবে জব নিয়ে বাংলাদেশ থেকে আপনি জার্মানিতে আসতে পারেন এটা নিয়ে আমরা একজনের সাথে কথা বলবো, একজন গেস্ট থাকবে আমাদের সাথে। সো আমাদের সাথেই থাকুন, জার্মান প্রবাসের সাথেই থাকুন। সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।